নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আপনাদের সঙ্গে আমার জার্নিটা শুরু হলো এখন বিকেল 6:30 থেকে। আজ 21শে মে 2026। গরম এত পড়েছে যে ঘরের মধ্যে বসে থাকাই দুষ্কর হয়ে উঠছে। তবু রোজকার যা কাজ সেটা তো করতেই হবে, তারপর আবার অফিসের কাজ। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য অফিসের কাজের চাপটাও একটু বেশি ছিল। কিন্তু বিকেল হতেই চলে এলাম ছাদে, কারণ আমার এই মুমূর্ষু গাছগুলোকে এখন জল দিতে হবে। আমরা সবাই যেমন জীবন ধারণের জন্য খাবার খাই, জল খাই, নিজেদের যত্ন নিই, তেমনি গাছগুলোরও তো নিজেদের যত্নের প্রয়োজন। গাছে জল দিয়ে সমস্ত কাজকর্ম শেষ করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে সন্ধেবেলা প্রণাম জানিয়ে আজকে একটু বেরোবো। চলুন। রোজ রোজ ঘরে বসে থাকতে কারই বা ভালো লাগে। আর এখন টিভি খুললেই তো চোর ডাকাতের গল্প, সোশ্যাল মিডিয়াতেও সেই একই অবস্থা। ভীষণই বিরক্তিকর একটা পরিস্থিতি। সব শুদ্ধ মিলিয়ে যেন দম বন্ধ হয়ে আসছে। তাই 7-5 না ভেবে চলে এলাম কালীঘাটে। ভাবলাম মায়ের বাড়ি থেকে একবার ঘুরে আসা যাক, মন মেজাজ একটু শান্ত হবে। তো কথা মতো চলে এলাম কালীঘাটে। এখন কোনো উৎসবের মরশুম নয়, এখন জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। আর জ্যৈষ্ঠ মাস তো এবার মলমাস। এই মাসে কোনো পূজা আর্চার কোনো অনুষ্ঠান নেই, আর সেই রকম কোনো শুভ কাজও এই মাসটাতে হিন্দু পঞ্জিকা মতে করা উচিত নয়। সেজন্য মন্দিরে ভিড় ছিল, কিন্তু ঠিক ততটা ছিল না যতটা থাকে এই সময়। আর এই দেখুন, বাইরের এলইডি টিভিতে মন্দিরের ভেতরকার অর্থাৎ মায়ের দর্শন আপনি এখান থেকেই করতে পারবেন। মন্দিরের বাইরের পরিবেশটা যেরকম থাকে সেরকমই দর্শনার্থীদের ভিড়, সেই সঙ্গে এইসব দোকানপাটগুলোতে পাণ্ডাদের আনাগোনা, সব মিলিয়ে বেশ একটা জমজমাট পরিবেশ। আমি ঢুকলাম 2 নম্বর গেট দিয়ে। 2 নম্বর গেটের বাইরে একজন ভদ্রমহিলা বসে থাকেন, উনি জুতো পাহারা দেন। তো ওনার কাছে জুতো জোড়া গচ্ছিত রেখে আমি চললাম মন্দিরের ভেতরে। মন্দিরের বাইরেই পড়ে এই মহাদেব আর গণেশজির মন্দিরটি, বেশ সুন্দর লাগে। এখানে প্রণাম জানিয়ে চললাম মাকে প্রণাম করার জন্য। আর এই হচ্ছে 2 নম্বর গেট। আর এই গেটের বাইরেই বসে আছেন ওই ভদ্রমহিলা, যার কাছে আমি জুতো জোড়া গচ্ছিত রেখে চললাম মন্দিরের ভেতরে। কালীঘাটের মন্দিরে সব কিছু হয়েছে নতুনভাবে সংস্কার করার পর, কিন্তু একটা শু স্ট্যান্ড এখন অবধি হয়নি। শু স্ট্যান্ড আর মোবাইল ফোন জমা রাখার কোনো জায়গা এখানে নেই। যদিও এই মোবাইল ফোন নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়, সেখানে সেরকম কোনো বাধা নিষেধ নেই। বুঝতেই পারছেন, নাহলে তো আমি এই ছবিগুলো তুললাম কি করে। এটা মন্দিরের ভেতরের ঢোকার পর এই রাস্তাটা দিয়ে এখানকার পুণ্যপুকুর অর্থাৎ কালীকুণ্ডের সামনে যেতে হয়। আর এই হচ্ছে কালীকুণ্ডের সামনের অবস্থাটা। আগে এখানে একটা ঝর্ণা চলতো এই কালীকুণ্ডের মাঝখানে, কিন্তু আজকে দেখলাম ঝর্ণাটা বন্ধ। কেন কে জানে। বাইরের ভেতরকার আলোগুলো ঠিকঠাকই চলছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। এ তো আপনারা সবাই জানেন, সবাই চেনেন। কলকাতায় থাকেন আর কালীঘাটে আসেননি এরকম মানুষ খুব কমই আছেন। আর এই হচ্ছেন আমাদের মা। মন্দিরের ভেতরে তো ছবি তোলা যায় না, সেই জন্য এই ফটোটা আমি গুগল থেকেই কালেক্ট করে আপনাদের জন্য রাখলাম। মন্দিরের ভেতরে আমি ছবি তুলিনি নিয়ম মতো। আর মন্দিরের বাইরের অংশটিতে রয়েছে রাধা মাধবের মন্দির, তো এখন সেই মন্দিরেই আমি দর্শন করব। এই হচ্ছেন এখানকার রাধা মাধব। রাধা মাধবের এই মন্দিরটি কিন্তু মায়ের মূল মন্দিরটি তৈরি হওয়ার পরে তৈরি হয়েছিল। আর মন্দিরের ভেতরে তো এখন কোনো রকম কোনো ডালার দোকান বা ফুলের দোকান কিছু নেই, কিন্তু শুধুমাত্র এই রাধা মাধবের মন্দিরের বাইরে ফুলের দোকানিরা আগের মতোই এখানে রয়ে গেছে। আর এই দেখুন পুণ্যার্থীদের ভিড়, সবাই সারিবদ্ধভাবে লাইন দিয়ে গর্ভগৃহে ঢুকছেন। আমি আর গর্ভগৃহে ঢুকিনি, আমি নাট মন্দিরের বাইরে থেকেই মাকে প্রণাম করেছি। আর এটা হচ্ছে ষষ্ঠীতলা। ষষ্ঠীতলায়ও মাকে প্রণাম জানালাম। প্রণাম জানিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যে। আমার পরবর্তী গন্তব্য ছিল নকুলেশ্বর ভৈরব মন্দির। ইনি হচ্ছেন কালীঘাটের পীঠ ভৈরব। এটি কালীঘাট মন্দিরের ঠিক সামনে। কালীঘাট মন্দিরে গিয়ে যাকে জিজ্ঞেস করবেন সেই আপনাকে দেখিয়ে দেবে। আর নকুলেশ্বর মন্দিরের সামনেই রয়েছে একটি জগন্নাথ মন্দির এবং একটি নবগ্রহ মন্দির, দুটো একসঙ্গে রয়েছে এখানে। এখানেও গিয়ে ঠাকুরকে প্রণাম জানালাম। আর এই হচ্ছেন নকুলেশ্বর মহাদেব। আপনারা সবাই দেবাদিদেবকে প্রণাম করুন এবং আপনাদের মনোবাসনা জানান।
মহাদেব যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন। ঠাকুরকে প্রণাম জানিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যে। আমার পরবর্তী গন্তব্যটা ছিল কিন্তু বেশ জমকালো, সেটা এখন একেবারে খবরের শিরোনামে থাকে প্রত্যেক দিন। আমি এসেছিলাম আসলে 23পল্লী দুর্গা মণ্ডপে। অনেক দিন আসা হয় না, সামনে দিয়ে চলে যাই, কিন্তু মায়ের মন্দিরে কোনো দিনও ঢুকিনি। আসলে এখানে গাড়ি রাখার এতদিন প্রচণ্ড অসুবিধে ছিল, এখানে গাড়ি তো দাঁড়াতেই দিত না। কেন দিত না বলছি, যারা এই অঞ্চলটি চেনেন তারা জানেন, এই মণ্ডপের ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তথাকথিত যুবরাজের বাড়ি, যে যুবরাজের বাড়িতে এখন পুরসভা নোটিশ লাগিয়ে চলে গেছে। মায়ের এই অষ্টধাতুর মূর্তিটি কিন্তু কলকাতার মধ্যে একসময় একমাত্র অষ্টধাতুর মূর্তি ছিল। এত বড় মূর্তি, ভাস্কর রমেশ পাল এই মূর্তিটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। যাই হোক, সেই বিতর্কের সমস্ত বাধা কাটিয়ে আজও মন্দিরটি এখানে রয়ে গেছে এবং গঠনশৈলীর দিক থেকে এই মূর্তিটি এক কথায় অসাধারণ। আর এই হচ্ছে সেই বাড়ি, আমাদের তথাকথিত যুবরাজের বাড়ি। নেম প্লেটটা ভালো করে লক্ষ্য করুন, এর পাশে দেখুন একটা আঠার দাগ আছে, এখানেই নোটিশটা লাগানো ছিল, যেটি ইনি বাউন্সার দিয়ে ছিঁড়ে ফেলেছেন। হ্যাঁ, এটি ভাইপোর বাড়ি। এখন আগে এখানে সারাক্ষণ মনে হতো যেন এটা একটা ছোটোখাটো থানা। এখানে মাঝ রাস্তা অবধি ব্যারিকেড করা ছিল, আর পুলিশের গাড়ি তো সবসময় এখানে মজুদ থাকতো। বিশাল কনভয় নিয়ে উনি ঢুকতেন, বেরোতেন বা যাতায়াত করতেন বলা ভালো। তাই এখানে তো গাড়ি দাঁড়াতেই দিত না, আমরা মাকে ঠিকমতো দর্শনও করতে পারতাম না। আর এই যে এখন আমি বাড়ি যাচ্ছি, আর এই যে সামনে যে ব্রিজের পাশের যে রাস্তাটা, এটাই ছিল আমাদের প্রাক্তন অপসারিত মুখ্যমন্ত্রীর বাড়ি। এই রাস্তাটার সামনেও একটা ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটাও এখন সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।